নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিকাশ টক শো এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সমাজের সকল স্তরের মানুষের সাথে কথা বলি এবং চেষ্টা করি তাদের জীবনের যে পজিটিভ ভাইবস তা সংগ্রহ করে এবং আপনাদের মধ্যে তা বিলিয়ে দিতে। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন বিজয় কুমার ঘোষ মহাশয়, যিনি মেদিনীপুর সিএমএইচ অফিসে হেড ক্লার্ক হিসাবে কর্মরত। দীর্ঘদিন উনি এই হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং জানবো উনার সঙ্গে উনার কর্মজীবনের কথা, শুনবো উনার যে সন্তান সন্ততিদের উনি বড় করেছেন, কাজের সাথে সাথে কিভাবে করেছেন সে বিষয়গুলি নিয়েই কথা বলবো, কারণ উনি একজন সফল অভিভাবক। আর সেই বিষয়ের গল্প আমরা আজকে শুনবো, তুলে ধরবো আপনাদের সঙ্গে। পজিটিভ বার্তায় স্টুডিওয় আমরা বিজয়বাবুকে জানাই স্বাগত। নমস্কার স্যার। প্রথম যে প্রশ্নে আসবো, যখন আপনি ছোট ছিলেন তখন কি কখনো ভাবতেন যে আমি হেলথ সার্ভিসে ঢুকবো? না, আমি কোনোদিনই ভাবিনি যে হেলথ সেক্টরে চাকরি করতে কেমন হবে। ছিল আপনার ছোটবেলা? ছোটবেলা আমি খুব দুষ্টু ছিলাম। মা বলতো যে খুব আমি দুষ্টু ছিলাম, দুষ্টুমি করতাম বেশি। পড়াশোনা করতাম, গ্রামের স্কুলে পড়াশোনা করতাম। মানে আমার মেয়েরা যেভাবে বড় হয়েছে সেভাবে তো নয় অতটা, কিন্তু গ্রামের স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি। এটা কোন জায়গা? এটা আমি ছিলাম ঝাড়গ্রাম জেলাতে। ঝাড়গ্রাম জেলা এখন জেলা হয়ে গেছে। আচ্ছা, আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল, এখন জেলা হয়ে গেছে ঝাড়গ্রাম জেলা। আপনার সময় তো মেদিনীপুরের চিত্রটা অন্যরকম ছিল। সেটা কিরকম ছিল? মেদিনীপুরের চিত্র তখন তো অবিভক্ত পশ্চিম মেদিনীপুর ছিল এক সময়। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর নিয়েছিল। তো আমি প্রায় 1997 সাল থেকে ধরুন চাকরি করছি হেলথ সেক্টরে। তো তখনের অন্য রকমের ছিল, এখন তো অনেকটা চেঞ্জ হয়েছে। মেদিনীপুরে থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? না, আমি পাস করেছি ঝাড়গ্রাম জেলাতেই, পড়াশোনা ঝাড়গ্রামেই থেকেই হয়েছে। ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে আমি পাস করেছি। তারপরে চাকরি করছি 1997 সাল থেকে। গোপীবল্লভপুরে ছিলাম, অবিভক্ত পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম জেলাতে। তারপরে গোপীবল্লভপুর 2-তে ছিলাম। তারপরে হিজলি হাসপাতালে ছিলাম। হিজলি হাসপাতালে অনেকদিন ধরে ছিলাম, 10 বছর ধরে ছিলাম। হাসপাতালে কোয়ার্টারে থাকতাম। ওখানে আমার যাতায়াত করতাম, প্রথমে অনেক যাতায়াত করতাম, অনেক কষ্ট করেই যাতায়াত করতাম। আমার পেটের সমস্যাও হতো। তো পরবর্তীকালে ওখানে ম্যাডাম বললো যে আপনি এত কষ্ট করে যাতায়াত করবেন, তো থাকুন না এখানে, মেয়েরাও বড় হচ্ছে, মেয়েরাও পড়াশোনা করবে। তো ওটা অনেক কাজে লেগেছে ও ম্যাডাম বলাতে। মেয়েদেরকে এনে এখানে থাকলাম। ছোট মেয়ে তখন খুবই ছোট, মানে সদ্য হয়েছে, আমরা নিয়ে এসছি, ওই 2-3 মাসের হয়তো হবে। বড় মেয়ে সেই ক্লাস ইউকেজিতে ভর্তি হলো ডিএবি মডেল স্কুল আইআইটি খড়গপুরে। সেই মেয়ে এখানে 3rd ইয়ারে পড়বে, এই বছর থেকে 3rd ইয়ার হয়ে যাবে এমবিবিএস। আর ছোট মেয়ে ক্লাস 11-এ পড়ছে এখন। আচ্ছা, প্রথম যখন আপনি কর্মজীবনে প্রবেশ করলেন, মানে আপনার কাজের প্রকৃতি বা ধরন, সেটা নিয়ে যদি আমাদের কিছু বলেন। প্রথমে তো লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে আমি প্রবেশ করি। তখন কাজকর্ম যেটা করতাম, শিখতাম কাজ আর কি। আমাদের তো কাজ শেখানো হয়নি সেইভাবে। প্রথমে কাজ করতে গিয়ে কাজ শেখা শুরু হলো, মানে যারা সিনিয়র ছিল তারা শেখাতো কিভাবে কি করতে হবে না করতে হবে। এই করে 2 বছর, মানে বছরখানেক হয়তো কাটলো। তারপরে আস্তে আস্তে আমরা শিখলাম কিভাবে কাজকর্ম করতে হবে। তখন ম্যানুয়াল অনেকটা ছিল, পরবর্তীকালে ডেভেলপ হয়ে এখন সমস্ত কিছু কম্পিউটারাইজ, মানে যা করি সবই কম্পিউটার দিয়ে। টাইপ বা ফাইল বা যাই কিছু করি সব কম্পিউটার দিয়ে হয়। হসপিটালের কোন পার্টটা মূলত আপনাকে দেখতে হয়? আমি আগে অ্যাকাউন্টসে ছিলাম, যখন সাব ডিভিশন হাসপাতালে ছিলাম, খড়গপুর সাব ডিভিশন বা হিজলি হাসপাতাল এগুলোতে ছিলাম, তখন ওই অ্যাকাউন্টসের পার্টটা দেখতাম। যত ওষুধ পারচেজ হতো, ওষুধের বিল পাস করানো হতো, স্টাফেদের মাইনে করানোর ব্যাপার দেখতাম। তারপরে কোর্ট কেসের কাজগুলো আমি দেখতাম, আরটিআই এর কাজও দেখতাম, এই কাজগুলো দেখতাম মোটামুটি। এখন আমি সিএমএইচ অফিসে হেড ক্লার্ক হিসাবে আছি। ওখানে আমি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টটা দেখি। ওটা প্রায় হয়ে গেল বছর 5 ধরে আমি দেখছি। মানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে যত নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোম, ডায়াগনস্টিক, পলিক্লিনিক, এদের যে লাইসেন্স নিতে হয়, সিএমএইচ হচ্ছে লাইসেন্সিং অথরিটি, ওই পার্টটা আমি ভালো করে দেখি। এবং জেলাতে যত নার্সিং স্টাফ আছে, নার্সিং স্টাফের ফাইলটাও আমি দেখি। নার্সিং স্টাফের জয়েনিং, তার রিলিজ, তার ট্রান্সফার, তার ডিটেলমেন্ট,
তার লিভ স্যাংশন, হ্যান তেন অনেক রকমের কাজই আমাদের কাছে আসে জেলাতে, সেগুলো আমি দেখি। এছাড়াও জেলাতে আরটিআই এর কাজ দেখি, কোর্ট কেসও দেখি, কম্প্রেশন গ্রাউন্ডের চাকরি যেগুলো মানে পোষ্যবর্গ মারা যাওয়ার পরে পোষ্যরা চাকরি পায়, সেটাও স্বাস্থ্য ভবনে পাঠানোর ব্যাপার থাকে আমাদের কাছ থেকে প্রসেস হয়ে, সেটাও আমি দেখি। মোটামুটি আমাদের সিএমও সাহেব যখন যা বলে, এছাড়া এগুলো বাদ দিয়েও আরো যা বলে সেগুলো আমরা করে দিই। স্যার, এই যে কাজটা করছেন, এই কাজটার মধ্যে একটা খুব কি বলবো, ক্লারিক্যাল একটা প্রচন্ড রকমের দক্ষতা দরকার, তার মধ্যে কিছু সময় একঘেয়েমিও আসে। সেই একঘেয়েমিটা আপনি কিভাবে না, কাটান? আমার একঘেয়েমি আসে না কখনো, মানে আমার কাজটা আমি ভালোবাসি বেশি করে, কাজটাই মানে বেশি করে ভালোবাসি। তো কাজটা করতে পারলেই আমার ভালো, মানে আমার কাছে কাজ না থাকলে অস্থিরতা, মানে কাজ আমার থাকলেই ভালো, মানে যত বেশি কাজ থাকবে ততই বেশি ভালো। বর্তমান প্রজন্মের যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, যেহেতু আপনি এতটাই সিনিয়র, তাদেরকে আপনি কিভাবে ইন্সপায়ার? 27 বছর ধরে চাকরি করছি, 1997 সাল থেকে আছি। একই ধরনের কাজের মধ্যেও আছেন? একই ধরনের নয়, বিভিন্ন রকমের হয়ে হয়ে আসছে, তবে এখন বর্তমানে 7-8 বছর একই ধরনেরই করে যাচ্ছি। তো এইটা কিভাবে আপনার জুনিয়রদেরকে কিভাবে ইন্সপায়ার করেন? জুনিয়ররা যারা এখন চাকরিতে আসছে, এখন চাকরি আর হচ্ছে না সেইভাবে, তবু কম বেশি আসছে, তারাও আমাদের থেকে দেখে শিখছে, জানছে, আমাদের কাছে এসে জিজ্ঞেস করে যায়। বিভিন্ন ব্লকে যারা আছে, জেলার অফিসে এসে তারা জেনে যায়, শিখে যায় যে এটা কিভাবে কি করতে হবে। আচ্ছা, যখন কাজে, আপনি তো কাজ নিয়েই আছেন যেরকম বললেন, বাড়িতে আপনার বাচ্চাদেরকে কে দেখাশোনা করেছে? বাড়িতে আমার স্ত্রী সমস্তটা দেখে, মেয়েদের দেখে। আমার স্ত্রী তখন সময়ে বাংলাদেশে মাস্টার ডিগ্রি বিএড করেছে, কিন্তু আমার দুটো মেয়ে পরপর হওয়ার পরে ও কোনো রকম চাকরি বাকরির জন্য কোনো কিছু করতে পারেনি, কিন্তু মেয়েদের ভালো করে মানুষ করেছে। আমরা হাসপাতাল কোয়ার্টারে থাকতাম, তো বড় মেয়ে প্রথমে এলকেজিতে ভর্তি হয়, তো ওখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আপনাদের এখানে পড়াশোনা করছি 3rd ইয়ারে। আর ছোট মেয়ে এই গত 2024 মাধ্যমিক পাস করেছে, ডিএবি মডেল স্কুল আইআইটি খড়গপুর থেকে, রাজ্যে 5th হয়েছে। ও স্কুলে হয়েছে 2nd, আর রাজ্যে 5th হয়েছে, 98.60% মার্ক পেয়েছিল। আর মানে ওর পড়াশোনার প্রতি ডিভোশন প্রচুর, মানে আমাদের জোর করে ওকে ঘুম পাড়াতে হয়, যখন ঘুমোই তখনও বই নিয়ে ঘুমোই, আর যখন ঘুম থেকে উঠে মানে বই নিয়েই ওঠে, মানে যেটা আমরা লক্ষ্য করি প্রতিদিন। তো ভবিষ্যতে ওর যেটা ইচ্ছে যে হচ্ছে আইএসআই পড়তে চাইছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, এইরকম ওর ইচ্ছে। আর পড়াশোনার প্রতি প্রচুর তার ইয়ে, মানে ওর দিদি গেলেও বাড়িতে ওর দিদির পড়াটা ও আবার ধরে, যে তুই কি পড়ছিস আমি দেখি, মানে এই টাইপের ওর আর কি। এই জিনিসটা কিভাবে তৈরি করেছিলেন, পড়ার প্রতি যে একটা প্রচন্ড ভালোবাসা? ছোটটার একটা কি আছে জানি না ম্যাডাম, একটা হয়তো ঈশ্বর প্রদত্ত হতে পারে। ওর সব দিনই কিন্তু পড়ার প্রতি প্রচুর মানে যে কোনো বই সবসময় ও পড়ে, মানে ওকে কেউ আটকে রাখতে পারে না। মানে যেমন মানুষ একটা ড্রাগ বা মদ নিতে আসক্ত হয়ে যায়, তাকে আটকানো যায় না, সে ছুটে চলে যায়, ওর সেই রকম একটা মানে ভাব আর কি, যে ওকে আটকানো যায় না। ছোটবেলা থেকে ওকে আটকানো যায় না। এই যে ধরুন ছেলে মেয়েদেরকে বড় করছেন এখনো, তো সেই সময় ধরুন বাড়িতে ওদেরকে পড়াতো কি? ওর মা পড়াতো, পরে আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন রকমের ওখানে টিচারও পাওয়া যায় আমাদের, যেহেতু খড়গপুর আইআইটির লাগোয়া থাকি, ওখানে ভালো টিচারও পাওয়া যায়। ওখানে ছোটটার সবকিছুর মূলে যেটা আমরা মানে দেখছি আর কি, সেটা হচ্ছে পুষ্পেন্দু মাইতি বলে খড়গপুর আইআইটির একজন ফ্যাকাল্টি ছিলেন, উনি ক্লাস 6 থেকে ওনাকে ম্যাথস করাতেন। তো সমস্ত ইন্টারন্যাশনাল বই টই এগুলো কিনে ও পড়তো ওর কাছে। তো প্রথমে স্যার আসতেন আমাদের প্রেমবাজারে আসতেন, পরবর্তীকালে উনি কোভিড হওয়ার সময় থেকে আর আসেন না, আমেরিকায় থাকে, একটি মেয়ে ওনার ওখানে থাকে, ওখান থেকে ফোনে কথা হয়, আগে পড়াতো, এখনো ফোনে মেয়ের সঙ্গে কিন্তু কথা হয় ওনার, আমেরিকা থেকেই স্যার ফোন করেন। বর্তমানে যারা পড়াশোনা করছে, মানে আপনার তো ধরুন দুটি কন্যা সন্তান, তাদের মধ্যে একজন ডাক্তারি পড়ে আর একজনও খুবই ভালো, যে অলরেডি পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করেছে, এবং তারও পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী এবং হচ্ছে মমতা ব্যানার্জি ওনাকে ফেলিসিটেট করেছে, ডিএম অফিস থেকে এসে আমার বাড়িতে ফেলিসিটেট করেছে, ওনাকে ল্যাপটপ দিয়েছে, এছাড়াও অনেক গিফট আইটেম দিয়েছে, মমতা ব্যানার্জির কিছু বইও দিয়েছে।
এগুলো দিয়েছি ওনাকে। তো যারা আমাদের এই শো দেখছে, একজন সফল অভিভাবক হিসাবে আমাদের দর্শকদের প্রতি যদি আপনি কিছু বলেন। এটা তো ম্যাডাম দেখুন, আমরা তো অনেক কষ্ট করেই মানে মেয়েদেরকে বড় করেছি, মানে দুটো মেয়ে পরপর হয়েছে, মানে বুঝতে পারছেন অনেক কষ্ট করে, ওর মা অনেক কষ্ট করে, মানে কিভাবে কষ্ট করেছে সেটা বললে চোখে জল আসবে হয়তো। মানে বড় মেয়ে যখন স্কুলে পড়তো, তার পরীক্ষার সময় ছোট মেয়েটাকে তো কেউ দেখার নেই। ছোট আমি তো চাকরি করতে চলে যেতাম, ছোট মেয়েটাকে তার মামার বাড়িতে রেখে আসতে হতো। মানে আমার শাশুড়ি মা তাকে দেখতো, মানে যখন তার হচ্ছে ওই ছোট, তখন তার ওই মাতৃদুগ্ধ পান করার সময় বা খাওয়ার সময়, সেগুলো সেই যত্ন সেইভাবে পায়নি ছোটটা, খুব কষ্টে বড় হয়েছে। তার মধ্যেও দুই মেয়ে যা মানে ঠাকুরের ইচ্ছাতে বা ঈশ্বরের ইচ্ছাতে ভালো হয়েছে অনেকটা। দর্শকদের যদি কিছু বলেন, কিভাবে তারা তাদের মনোবল বজায় রাখবে? অনেকেরই ধরুন আপনার যে জীবনের গল্প বললেন, বাবা মাকে বাচ্চার প্রতি ধ্যান দিতে হবে। যেমন আমি হয়তো ছোটটা কি পড়ছে জানি না, বড়টাও কি পড়ছে জানি না, আমি যখন ওকে টিউশনিতে আনতে যাই, ও যে ম্যাথস গুলো করে, আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা কিছু বুঝিও না, কিন্তু ওকে জিজ্ঞেস করি যে আজকে বাবারে কি পড়ালো ম্যাডাম, না এটা এটা হয়েছে, তুই করেছিস তো, না হ্যাঁ করেছি। আবার বাড়িতে হয়তো পড়ছে, তুই কি করছিস, না এটা পড়ছে। আমি হয়তো বুঝি না কিন্তু কিছুই, কিন্তু ওকে কিন্তু আমি জিজ্ঞেস করি বারে বারে যে এটা কি করছিস, ওটা কি করছিস। বাবা মাকে ধ্যান দিতে হবে বাচ্চার প্রতি, মানে বাচ্চা যেটা ভালো সে অমনি হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু বাবা মাকে লক্ষ্য নজর রাখতে হবে, বেশি করে লক্ষ্য নজর রাখতে হবে। যেমন আমার ছোটটা আইআইটি ডিবি মডেল স্কুলে পড়ে, তো ওর ব্যাচে যারা পড়াশোনা করে সমস্ত প্রায় আইআইটির ফ্যাকাল্টি স্টুডেন্ট ছেলে মেয়েরা পড়ে, মানে তারা অনেক হাই লেভেলের। কারো বাবা মা হচ্ছে আপনার ফিজিক্সের ফ্যাকাল্টি, কারো বাবা মা হয়তো হচ্ছে কেমিস্ট্রির ফ্যাকাল্টি। তো আমাদেরকে চেনার কথাই নয়, কিন্তু আমাদেরকে চেনে মাত্র শুধুমাত্র যে বিজেতার বাবা বিজেতার মা, এই জন্য চেনে, মানে মেয়েটা ভালো পড়াশোনা করছে বলেই। তো এটা স্কুলেরও গর্ব, আমাদেরও গর্ব, গর্বের। হ্যাঁ, তো আগামী দিনে দেশেরও হয়তো গর্ব হবে যদি ভালো কিছু করে। পরিচয় হয়। হ্যাঁ। খুব ভালো লাগলো বিজয়বাবুর সাথে আমরা শুনলাম ওনার জীবনের কথা, ওনার বাচ্চাদের বড় করে তোলার যে গল্প উনি আমাদের সাথে শেয়ার করলেন। আশা রাখি বহু মানুষকে ওনার জীবন কাহিনী অনুপ্রাণিত করবে। আপনি ভালো থাকবেন। নমস্কার। নমস্কার ম্যাডাম।